শুধু এতটুকুই মনে পড়ছে, লাবণ্য দেওয়া ওই জুসটা খাওয়ার পরেই তার কেমন একটা লাগছিল। কিন্তু লাবণ্য কেন তাকে, এটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় রুমে ঢুকলো রিয়াদ। রিয়াদ ভিতরে ঢুকেই বলল, ভালো, কিন্তু তুই জানলি? ও আচ্ছা, আমার কাল কি হয়েছিল বলতো? আমার না কিছু মনে নেই। হুম। রিয়াদের কথা শুনে কাব্য অবাক। রিয়াদ আবারও বলে উঠল। কাব্য চিন্তিত স্বরে বলল, বিশ্বাস কর রিয়াদ, বিশ্বাস কর রিয়াদ, কাল রাতে কি করে কখন এসব খেয়েছিলাম আমি বুঝতেই পারিনি। আমি শুধু লাবণ্যে তো সফট ড্রিঙ্কস খেয়েছিলাম। রিয়াদের কথা শুনে ছোট্ট করে বলে উঠল, হয়তো। তা এখন বল, কি খাবি তুই? চা না কফি? এই বলে কাব্যের সাথে হাত মিলিয়ে চলে যায় রিয়াদ। এদিকে কাব্য কিছুতেই কিছু বুঝতে পারছে না। এখন রুমে আসে কাব্যের বাবা। আগে বিজনেসের সব কাজ উনি করতেন, এখন কাব্য করে, আর উনি ওনার চেম্বারে বসে থাকে। কাব্য তার বাবাকে ভিতরে আসতে দেখে অবাক হয়ে বলল, বাবু তুমি, কোনো কাজ ছিল? হুম, তোকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। কেন? কেন, আবার ঘুরতে যাবি তুই মাইশাকে নিয়ে? সেটা কিসের জন্য দরকার? আর মাসের পড়াশোনা নষ্ট হবে এতে। এখন যার দরকার নেই বাবা, আমরা পরে এক সময় যাব। না, এখনই যাবি তোরা। শোন, বেশি দূরে কোথাও যাওয়ার দরকার, আমাদের পুরনো বাগান বাড়ি থেকে ঘুরে আয়। কিন্তু বাবা। আমি কোনো কিন্তু টিন্তু শুনতে চাই না। তোকে যেটা বলেছি সেটা কর। আমি তোর রেনু খালাকে ফোন করে বলে দিতেছি, সে সব গুছিয়ে রাখবে। আর কালকেই যাবি তোরা। বিনিময়ে কাব্য আর কিছু বলতে পারল না। ওই মুহূর্তে কাব্যের মাথায় অন্য কিছু ঘুরছে, আর মনে হাসছে সে। ছাদে বসে আছি আমি আর তানিশা। ভালো লাগছে না কিছু। হঠাৎই সামনে থাকা আম গাছের দিকে চোখ গেল আমার। আম দেখলেই লোভ লাগে আমার। হঠাৎই তানিশার মাথায় একটা চাটি মেরে বললাম, দোস্ত আম খাবি? আম কোথায়? কেন, ওই যে গাছে। তানিশার সামনে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, যার গাছ সে দেখলে প্রচুর বকবে। আর ধুর, বকবে না, আর দেখবে তারপর তো। না না, আর ভাইয়া জানলে প্রচুর মন্দ বলবে। চুপ কর তো তুই, কেউ জানবে না, চল। না, আমি যাবো না। তুই যাবি না তোর শ্বশুরে যাইবে? আমার শ্বশুরেই নিয়ে যা, তারপরও আমি যাবো না। তানিশা চল। দেখ, কেউ দেখলে প্রবলেম হবে। কেউ দেখবে না, চল। এই বলে তানিশার হাত ধরে এক প্রকার জোর করেই নিয়ে আসলাম। নিচে নেমে গাছটার কাছে যেতে আরও লোভ লাগলো আমার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে তানিশাকে বলে উঠলাম আমি, গাছের কাছে তো চলে এসেছি, এখন পারবো কিভাবে? সেটা তুই জানিস। অনেকক্ষণ ভেবে বললাম, গাছে তো উঠতে হবে। না। তুই চুপ কর, তুই এখানে দাঁড়া, আমি উঠছি, কেউ আসলে আমায় বলবি। না শোন মাইশা, লাগবে না। তার চেয়ে চল বাসায় যাই, ভাইয়া জানলে। চুপ কর, আম তো নিতেই হবে। এই বলে ওড়নাটা কোমরে বেঁধে উপরে উঠতে লাগলাম আমি। আস্তে আস্তে উপরে উঠে একটা আম এনে মারলাম তানিশার দিকে, তারপর আর একটা মারলাম, পরপর 5টা মারার পর এমন সময় গাছের মালিক চেঁচিয়ে উঠল, সাথে সাথে গাছ থেকে লাফ মেরে আমি তানিশা দৌড়। আমাদের আর পাইকে গাছের মালিক আসতে আসতে আমরা দৌড়ে সোজা ছাদে চলে গেলাম। তারপর দুজন মিলে জোরে জোরে শ্বাস ফেলে একসাথে হেসে বললাম, তারপর বলে উঠলাম, কেমন ছিল রে? ঠিকই ছিল, কিন্তু ভাইয়া জানলে। কখন থেকে শুধু ভাইয়া ভাইয়া করছিস? তোর ভাইয়াকে ভয় পাই নাকি? তুই ভাইয়াকে ভয় পাস কি পাস না তা তো আমার ভালো করেই জানা আছে। কালকে তো ভার্সিটি থেকে এসে দৌড়ে আমার রুমে। হয়েছে, চুপ কর, এখন তাড়াতাড়ি আমগুলো কাট। তারপর দুজন মিলে আম বানিয়ে খেলাম। সারা দুপুর এভাবেই কেটে গেল। রাতে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে ডিনার করছি, এমন সময় মামা বলে উঠলেন, মাইশা, কালকে তুই আর কাব্য আমাদের বাগান বাড়ি যাচ্ছিস। কেন আব্বু? এমনি যাবি, আর শোন, পুরো বাড়ি ঝাড়ু দিস। আমি কি ঝাড়ু দিতে যাবো? আমি যাবো না। আমার কথা শুনে হেসে দিল মামু, তারপর বলল, আরে মজা করছিলাম। এদিকে কাব্য বিড়বিড় করছে, তোমার মজাই বাবা ওর জন্য সাজা করে দিব।
এই বলে মনে মনে হাসলো কাব্য। রাতে আমি আর কিছু বললাম না। অবশ্য এর আগেও আমি বাগান বাড়িতে গিয়েছিলাম, তবে বহু বছর আগে। এখন কিছু মনে নেই, আবার যাব ভাবতে মজা লাগছে আমার। তার সাথে কাব্য আর আমি, শুধু এইটা ভেবে কিছুটা ভয় লাগছে। রাতে ডিনার শেষে রুমে ঢুকতেই কাব্য ভাইয়া বলে উঠল, কাল চুরি করা আম খেতে খুব মজা ছিল, তাই না? ভাইয়ের কথা শুনে রীতিমতো ভয়ে কেঁপে উঠলাম আমি। এই রে, ও জানলো কেমনে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিসের আম? কই, আমি তো আর তানিশা ছাদে বসে আম খাইনি তো। ও, তার মানে ছাদে বসে লুকিয়ে লুকিয়ে খেয়েছিস। ভাইয়ের কথা শুনে আমি একদম বোকা বনে গেলাম। যা অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফসকে কি বললাম আমি, এখন তোকে কে বাঁচাবে মাইশা? কিন্তু ভাইয়া কি করে জানলো? এদিকে কাব্য ভাবছে তখন মাইশাকে দৌড়ে ছাদে যাওয়ার কথা। দুপুরে কাব্য কিছু কাজে বাড়ি এসেছিল। তখন বাড়ি থেকে ফেরার পথে মাইশাকে দৌড়াতে দেখে অবাক হয় সে। আর হাতে আম দেখে কাব্যের আর বুঝতে বাকি রইল না ও কোথা থেকে আম পেয়েছে। এসব ভেবে কাব্য বলে উঠল, কি হলো, কথা বলছিস না কেন? কাব্যর কথা শুনে হাত মোচড়াতে মোচড়াতে বললাম আমি, ইয়ে না মানে সরি জামাই। মাইশা কথা শুনে কাব্য অবাক হয়ে বলল, কি বললি তুই? কই না তো কিছু না, আজকের মতো সরি। বিনিময়ে ভাইয়া কিছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল। কাব্যর কাজে অবাক হলাম আমি। সত্যি সত্যি কিছু বলল না? বাহ বাহ, খুব ভালো। এই বলে নাচতে নাচতে শুয়ে পড়লাম আমি। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। মামুনি সব কিছু গুছিয়ে রেখেছিল। গাড়ি চালাচ্ছে কাব্য, আর আমি কাচের জানালা ভেদ করে বাহিরে তাকিয়ে আছি। আমাদের গাড়ি এসে থামলো ইয়া বড় একটা গেটের সামনে। কাব্য গাড়ির হর্ন বাজানোর সাথে সাথে রহিম চাচা ইয়া বড় গেট খুলে ফেললেন। গেট খোলার সাথে সাথে কাব্য আবার গাড়ি চালাতে শুরু করলো। ভিতরে ঢুকে সামনে তাকাতেই মুখ থেকে জাস্ট বেরিয়ে আসলো, ওয়াও! কাব্য ভাইয়াদের বাগান বাড়ি এত সুন্দর হয়ে গেছে জানাই ছিল না আমার। পুরো রাস্তার চারিদিক ঘিরে আছে অসংখ্য ফুল গাছ। চারপাশে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট ফুল লাল গোলাপ। গোলাপ ছাড়াও আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। চারপাশে ফুলের গন্ধে মনে হচ্ছে ফুরফুরে। কাব্য ভাইয়া গাড়ি থামাতেই আমি নেমে গেলাম গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে জোরে এক শ্বাস নিলাম। ফুলের গন্ধে পুরো মন ভরে যাচ্ছে আমার। হঠাৎ একটা গোলাপের দিকে চোখ গেল আমার। অসম্ভব সুন্দর দেখতে লাল গোলাপ। আমি সামনে গিয়ে যেই না ফুলটা ধরতে যাব, এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, ফুল গাছে সুন্দর, হাতে নয়, তাই ফুল ছিঁড়বি না। মনে মনে ভেবেছিলাম ফুলটা ছিঁড়ে মাথায় লাগাবো, কিন্তু আমার ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে দিল কাব্য ভাইয়া। অবশ্য কথাটা সত্যি বলেছে, কিন্তু ভেতরে ভেতরে খারাপ লাগলো। আমি আর কিছু না বলে চুপচাপ সামনে এগোতে লাগলাম। মাইশার কাজ দেখে কাব্য একবার ফুলটার দিকে তাকিয়ে মুচকি হেসে ভিতরে চলল। কেমন আছো মাইশা মামনি? ওনার কথা শুনে মুচকি হাসলাম আমি। তারপর বলে উঠলাম, খুব ভালো, তুমি কেমন আছো? আমার কথা শুনে খুশি হলেন উনি। তারপর বলল, আমিও আছি ভালো। তোমরা উপরে যাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এমন সময় কাব্য এসে হাজির। কাব্য রেণু খালাকে দেখে বলল, কেমন আছো তুমি? বাড়ির ভিতরে ঢুকে দরজা খুলতেই রেণুখালা এসে বলল, খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখন তোমার সাথে থেকে আরো ভালো থাকবো। তা তো থাকবি। এখন উপরে যাও, খাবারের ব্যবস্থা করছি, আর তোমাদের ব্যাগ নামানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। এই বলে কাব্য চলে আসলো উপরে। আমিও আসলাম ভাইয়ার পিছনে। পুরো বাড়ি দেখে বোঝা যাচ্ছে কালকেই হয়তো পুরো বাড়ি পরিষ্কার করেছেন উনি। পুরো বাড়িটা খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো। আমি আর ভাইয়া রুমে ঢুকলাম। কাব্য রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে পড়ল, আর আমি পুরো রুমে চোখ বুলাচ্ছি। রুমটাও খুব সুন্দর করে গোছানো, তবে জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেক বছরের পুরনো ফার্নিচার। এত বড় বাড়িতে কি করে রেণুখালা একা থাকে? আমার তো এখনই ভয় করছে। বাড়িটা অনেক বছর আগের পুরনো, তাই একটু ভয় ভয় করছে। আর এত বড় বিশাল বাড়িতে শুধুমাত্র 3 জন মানুষ।
আমার ভাবনার মাঝে কাব্য বলে উঠল, কি এত ভাবছিস তুই? না তেমন কিছু না, ভাবছি এত বড় বাড়িতে রেনু খালা কি করে একা থাকে। বাড়ির সামনে দিকটা খোলামেলা হলেও ভেতরে কেমন যেন আমার খুব ভয় ভয় লাগছে। কাব্য আমার কথা শুনে হাসলো। ওনার হাসি দেখে বললাম, এতে হাসির কি আছে? না, কিছু না। এই বলে কাব্য ওয়াশরুমের দিকে চলে গেল। হঠাৎই পেছন থেকে ফিস ফিস করে আমার কানের কাছে এসে বলল। মাইশা, আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয় পেয়ে চমকে উঠলাম। পিছনে তাকাতেই দেখলাম কাব্য হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না ফিস ফিস করে আমাকে ভয় দেখাতে যাচ্ছে। আমি একটু ভীত স্বরে বললাম, এসব কি? তুমি দেখতেছ আমি ভয় পাচ্ছি, তার ওপর তুমি আবার ভয় দেখাচ্ছ কেন? আমার কথা শুনে কাব্য ভাইয়া হেসে বলল, সরি, আসলে কি বলতো? সরি, আসলে কি বলতো? তোকে ভয় পেতে দেখলে আমার হেপ্পি লাগে। এই বলে আবারও হাসলো ভাইয়া। আমি ভীত স্বরে বললাম, আমাকে ভয় পেতে দেখে তোমার তো মজা লাগবেই। বিনিময়ে ভাইয়া ছোট করে সরি বলে চলে গেল ওয়াশরুমে। এমন সময় দরজার কাছে কেউ এসে বলল, কেউ আপনাদের ব্যাগ। আমি সামনে গিয়ে দেখলাম একটা ছেলে, খুব একটা বয়স হবে না, তবে আমার চেয়ে বড়। আমি তার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, ওই খাটের উপর রেখে দিন। আমার কথা শুনে ছেলেটি খাটের ওপর ব্যাগগুলো রেখে আর কিছু না বলে চলে গেল। ছেলেটির যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি চলে আসলাম ব্যাগের কাছে। তারপর ব্যাগটা খুলে কিছু জামা কাপড় বের করে রাখলাম বিছানার উপর। এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো কাব্য ভাইয়া। ওনাকে দেখে হাঁ হয়ে তাকালাম। এই মুহূর্তে ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে। চুলগুলো ভিজে গেছে, এখনো সারা শরীরে পানি আছে অল্প অল্প। দেখে বোঝাই যাচ্ছে শাওয়ার নিয়ে এসেছে ভাইয়া। ভাইয়া চুল মুছতে মুছতে বলল, ওভাবে তাকিয়েছিস কেন? হঠাৎ করে ভাইয়ার এমন কথা শুনে ভাবাচাকা খেয়ে গেলাম আমি। তারপর আমতা আমতা করে বললাম, ইয়ে না মানে। তোর মানে ছাড়া আর কিছু আসে না? না তেমন কিছু না, আসলে কি বলো তো, ওখানে একটা পাখি বসেছিল, সেটার দিকেই তাকিয়েছিলাম। এই বলে খাটের ওপর থাকা সাদা রঙের চুড়িদার নিয়ে চলে গেলাম আমি ওয়াশরুমে। এদিকে কাব্য আর কিছু না ভেবে তৈরি হতে লাগলো। বেশ কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে চলে আসলাম আমি। এখন অনেকটা ফ্রেশ লাগছে। ওয়াশরুম থেকে বেরোতেই টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে লাগলাম আমি। এদিকে কাব্য এক ধ্যানে তাকিয়ে আছে মাইশার দিকে। অদ্ভুত এক চাহনি তার। কাব্য তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নিল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমার জন্য খাবার নিয়ে আয়। হঠাৎ করে ভাইয়ার এমন কথা শুনে আমি পুরো কেঁপে উঠলাম। আমি তো ভুলেই গেছিলাম রুমে ভাইয়া আছে। আমি অবাক হয়ে বললাম, আমি তুই ছাড়া আর কেউ আছে এখানে? না মানে রেনু খালা তো বললো আমাদের জন্য খাবার আনছে। তাতে কি হয়েছে? তুই গিয়ে এখানে খাবার নিয়ে আয়। আমিও আর কিছু না বলে টাওয়ালটা বিছানার পাশে রেখে চললাম নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলাম টেবিলের ওপর বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রেখেছে রেনু খালা। আমি নামতেই উনি বলে উঠলেন, তুমি একা কেন মামুনি? কাব্য বাবা কোথায়? আসলে ভাইয়া উপরে বসে খাবার খাবে। তুমি এখনো কাব্যকে ভাইয়া ডাকছো? সরি থুকু, তুমি আবার বলো না ভাইয়াকে। মুখ ফুসকে বেরিয়ে গেছে আমার। আমার কথা শুনে হেসে বললেন উনি, ঠিক আছে। তারপর একটা ট্রেতে করে কিছু খাবার বেড়ে দিল আমার হাতে। তারপর আমিও খাবারগুলো নিয়ে চললাম উপরে। রুমে ঢুকে দেখলাম ভাইয়া ল্যাপটপ নিয়ে বসে আছে। আমি খাবারগুলো সামনে রেখে বললাম, তোমার খাবার। ভাইয়া আমার কথা শুনে আমার দিকে না তাকিয়ে বলে দিল, খাইয়ে দে। কাব্যর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, কি? তুই কি কানে শুনিস না? না মানে আমি তোমায় খাইয়ে দেব? না, তুই দিবি না। তোর পাশে যে ভূতটা আছে সে দিবে। ভাইয়ার কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলাম, কারণ ছোটবেলা থেকেই এই ভুতুড়েদের প্রচুর ভয় পাই আমি। এবার আশেপাশে তাকিয়ে বললাম, আমি খাইয়ে দেব না বলিনি তো। তুমি এসব ভূত টুত কোথায় পাচ্ছ? একদম ভয় দেখাবে না আমায়। তুই কি ভূতের নাম শুনে ভয় পাচ্ছিস নাকি?
কে বলেছে আমি ভয় পাচ্ছি? এতটুকু বলে কাব্যের পাশে বসে পড়লাম। তারপর কাব্যকে খাইয়ে দিতে লাগলাম আমি। ভেতরে ভেতরে আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি। আমি এত ভয় কেন লাগছে আমার বুঝতে পারছি না। কাব্যকে সব খাবার খাইয়ে দিলাম। তারপর ভাইয়া বলে উঠল, এখন থেকে রোজ আমার জন্য খাবার রুমে নিয়ে আসবে আর খাইয়ে দিবে। আর শোন, তুই গিয়ে খাবার খেয়ে এসে আমার মাথাটা একটু টিপে দিবে। এখন যা, আমার কাজ আছে। আমি হ্যাঁ না কিছু না বলেই চুপ করে চলে আসলাম। বাইরে বেরিয়ে এসে, শালা আমি পারুম না তোর মাথা টিপে দিতে। আমারই কি কাজের মাইয়া পাইছস? আর কে দিবে তোকে রোজ রোজ খাইয়ে? পারমো না আমি। একা পাইয়া এখন তার সুযোগ নিতেছ, শালা হনুমান বান্দর। এমন সময় পিছন থেকে কাব্য বলে উঠল। এই, তুই কি বললি? কাব্যর কথা শুনে আত্মা কেঁপে উঠল আমার। এই রে, শুনে ফেললো নাকি? শুনে ফেললে এখন আমার কি হবে? এখন আমায় কে বাঁচাবে? বিছানায় বসে ভাইয়ার মাথা টিপছি আমি, আর মিস্টার কাব্য আরামে ঘুমিয়ে আছে। ইচ্ছে তো করছে মাথার সব চুল ছিঁড়ে ফেলি। পাক্কা 2 ঘন্টা যাবৎ মাথা টিপছি আমি। হাতের আঙুল সব ব্যথা করছে আমার। কিন্তু শয়তান ব্যাটার, তার দিকে কোনো হুঁশ নেই। তখনকার ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হবে আমায় বুঝতেই পারিনি। ভাগ্য ভালো, শুধু শেষের 2টা শব্দই শুনেছিল, আর তাতেই আমার অবস্থা এই অবস্থা করেছে। সব শুনলে না জানি কি করতো আমায়। আমি একটু কাঁদো কাঁদো গলায় বললাম, জামাই হইছে, আর পারবো না আমি। হাত ব্যথা করছে, এইবারের মতো ক্ষমা করে দাও। আর কোনো দিন তোমায় কিছু বলবো না, সরি। কাব্য আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল। তুই কি বললি? আমিও ভাইয়ার কথা শুনে আনমনে বলে দিলাম, কি বলছি তোমায়? জামাই বলছি। তুমি তো সেদিন রাতে বলেছিলে জামাই ডাকতে। আজ থেকে তোমায় না হয় ওই নামেই ডাকবো। কেমন যেন নামটাই ডাকতে ভালো লাগে আমার। কি? আচ্ছা শোনো না, কি বলছি ভাইয়ার কাছে একটু এগিয়ে। কি? আর তুই কাছে আসছিস কেন? তেমন কিছু না, শোনো না, আজ থেকে তোমায় জামাই বলে ডাকবো। আর এইবারের মতো মাফ করে দাও, কথা দিচ্ছি আর তোমায় গালাগালি করব না। একটু ন্যাকামো স্বরে বললাম। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে। আমি কাব্য ভাইয়ার কথা শুনে খুশি হয়ে দৌড়ে বিছানা থেকে নেমে চলে গেলাম নিচে। উফ, এতক্ষণ পর শান্তি। শালার পুত, শালা পুরো হাতটা ব্যথা বানিয়ে দিল। এতটুকু বলে জিব্বায় কামড় দিলাম আমি। তারপর তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়লাম। এদিকে কাব্য বিছানায় শুয়ে ভাবছে। তুমি যে আর কত সরি বলবে মাইশা জানো? এই বলে হাসলো কাব্য। এমনিতেও একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছে কাব্য। 2 ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছে। এসব ভেবে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কাব্য। বাড়ির চারদিকটা ঘুরে দেখে আসছি আমি। চারপাশটা অসম্ভব সুন্দর। বাড়ির পেছন দিকে রয়েছে ইয়া বড় সব গাছপালা, আর একটু অন্ধকার। অনেকগুলো গাছ একসাথে থাকার কারণে এমনটা মনে হচ্ছে। এখন প্রায় দুপুর 3টা বাজে। গেছি ঠিক এখানে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। এতটাই অন্ধকারে ঘেরা পিছনটা, আর সামনের দিকে এগোলাম না। এমনিতেই কেমন যেন ভয় ভয় লাগছে। এমন সময় আচমকা পিছন থেকে বলে উঠল কেউ, আপু, তোমায় কাব্য ভাইয়া ডাকছে। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো কেঁপে উঠলাম। পরক্ষণেই পিছনে তাকিয়ে দেখি সেই ব্যাগ এনে দিয়েছিল সেই ছেলেটাকে দেখতে পেলাম। আমি জোরপূর্বক হাসি দিয়ে বললাম, ঠিক আছে। ছেলেটিও আরও কিছু কথা না বলে চলে গেল। ছেলেটি কেমন যেন হঠাৎ করে আসে আর আমি চমকে যাই। তারপর তাড়াতাড়ি করে চললাম আমি কাব্য মাই জামাইটার কাছে। না জানি আবার কি বলবে। রুমে ঢোকার সাথে সাথে কাব্য বলে উঠল, আজকে তুই আমার জন্য রান্না করবে।
কাব্যর কথা শুনে আমি অবাক হয়ে চেঁচিয়ে বললাম, কি? শোন, আমি কিন্তু একটা কথা একেবারে বেশি দুবার বলতে পছন্দ করি না, তাও তোর জন্য বলা লাগে বারবার। রান্না করবি, বুঝতে পারছিস? মাংস রান্না করবি, খুব সুন্দর করে করবি। রান্না ভালো না হলে তোর খবর আছে। কিন্তু আমি তো রান্না করতে পারি না। আমি ওসব জানি না। জানিস না, শিখে নেবে। রেনু ভালো আছে না? তার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা, রাতে তোর হাতে রান্না খাবো আমি। আরেকটা কথা, রেনু খালার কাছ থেকে শুধু জেনে নেবে, কিন্তু রান্না কিন্তু তুই করবি, বুঝতে পারছিস? যদি দেখছি রেনু খালা তোকে রান্না করে দিয়েছে, তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। তোকে রাতের বেলা ওই আমাদের বাড়ির পেছনে রেখে আসবো। কাব্যর কথা শুনে ভয়ে ঢোক গিললাম আমি। এনাকে বিশ্বাস নেই, চাইলে রেখেও আসতে পারে, এই জন্য বেশি প্যাক প্যাক করিস না। যেই জানোস তুই ভয় পাচ্ছিস, সেই থেকে ব্ল্যাকমেল করছে এইসব ভেবে জাস্ট আমি হা হয়ে চুপ করে বেরিয়ে আসলাম বাহিরে। এখন কি করব আমি? আমি তো রান্না করতে পারি না, তাও আবার মাংস। ও নো, এখন কি করব আমি? কাব্য আমাকে একা পেয়ে এত কিছু করবে, আগে জানলে আমি কখনোই আসতাম না। মামুনি, তোমার ছেলে আমায় পাগল বানিয়ে ছাড়বে। এমন সময় কাব্য চেঁচিয়ে বলল। তাড়াতাড়ি করিস। আমি আর কিছু না ভেবে চুপচাপ নিচে চলে আসলাম। রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কি করব কিছু বুঝতে পারছি না। কি করে মাংস রান্না করে বুঝতে পারছি না, কি করে মাংস রান্না জানি না। এই জন্যই মা বারবার বলতো, মাইশা একটু রান্না বান্না শেখ। কিন্তু তা শিখবি কেন? শিখলে তো মোবাইল টিপার সময় পাবি না। এখন বোঝ তুই মাইশা। ধুর, এমন সময় পেছন থেকে রেনু খালা বলে উঠলেন, কি হলো মাইশা মামুনি, তুমি রান্নাঘরে কিছু লাগবে কি? রান্না করব। উনি আমার কথা শুনে অবাক হয়ে বললেন, কি, কেন? আমি আছি তো, তুমি বলো কি খাবে, আমি রান্না করে দিচ্ছি। এমন সময় কাব্য বলে উঠলেন। একদম না, আজকে মাইশা রান্না করবে। রেণুখালা কাব্যের কথা শুনে বলে উঠলেন, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি শুধু ওকে বলে দাও কি করে মাংস রান্না করে, তারপর আর কোনো কাজ নেই তোমার। তুমি কি রুমে বসে থাকবে, আর এখানে মাইশা একা রান্না করবে। রেনু খালাও আর কিছু বলতে পারলেন না কাব্য ভাইয়ার মুখের উপর। কাব্য ভাইয়ার কথা মতো রেনু খালা আমায় বললেন কি করে রান্না করতে হবে, তারপর চলে গেলেন তারা। কিন্তু কি বলল কিছুই বুঝতে পারলাম না। রান্না এখন কেমনে করবো? সবার আগে ফ্রিজ খুলে মাংস বের করলাম আমি, তারপর কাটাকাটি শুরু। জীবনে যা করিনি আজ তা করতে হচ্ছে। রান্নার রোল পড়ে গেল পেঁয়াজ কাটতে কাটতে। সব কিছু গুছিয়ে নিতে নিতে আমার পুরো সন্ধ্যা পেরিয়ে গেল। এখন রান্নার পালা। রেনু খালা কি বলল সব তো ভুলে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছি। হঠাৎই ইউটিউব আন্টির কথা মনে পড়ল। নাচতে নাচতে বলে উঠলাম, জিও মাইশা, এই আইডিয়াটা আগে কেন আসলো না? তারপর আর কি, ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখে রান্না করতে শুরু করে দিলাম। না জানি কেমন রান্না হবে, আল্লাহ মালুম। রাত 8:30, কাব্য ভাইয়া রুমে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কে জানে কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। কাব্য তার ল্যাপটপটা বিছানায় রেখে বলল, নিয়ে আয়, আমি খাইয়ে দে। আমিও কিছু বললাম না, চুপচাপ খাবার নিয়ে বসে পড়লাম বিছানায়। তারপর বললাম, বলছি কি, খাবার যদি ভালো না হয় তাহলে কি সত্যি সত্যি আমায় ওই পিছনে রেখে আসবেন? ভাইয়ের কথা শুনে চোখ মুখ লাল হয়ে গেল আমার। এই রে, খাবারটা যেন ভালো হয়, বিশ্বাস বলে খাবার খাওয়াতে শুরু করলাম আমি। প্রথমবারে ভাইয়ের রিয়াকশন দেখে কিছু বুঝলাম না আমি, তাই নীরব স্বরে বললাম, কেমন হয়েছে? খারাপ হয়নি। ভাইয়ার কথা শুনে ছোট শ্বাস ফেললাম আমি। যাক বাবা, আমার আর ভয় নেই কোনো। তারপর আমি আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়াতে শুরু করলাম। বেশি কিছুক্ষণ পর ভাইয়াকে চাইয়ে দিলাম খুব ভাবার। তারপর বলে গেলাম নিচে।
তারপর আমি রেনু খালা ও একসাথে খাবার খেলাম। উনিও প্রশংসা করলো আমার। সবাই ইউটিউব আন্টির কামাল, জিও আন্টি, রাত 10টা, বিছানায় শুয়ে আছি আর কাব্য ভাইয়া নাক ডেকে ঘুমাচ্ছে। এই বাগান বাড়িটা গ্রামের দিকে হওয়ায় খুব একটা রাত না হলেও বোঝা যাচ্ছে গভীর রাত। ঘুম আসছে না চোখে। ওদিকে বাতাসে পর্দা উঠছে আর হঠাৎ হঠাৎ এমন একটা শব্দ হচ্ছে। বারবার এমনটা হওয়াতে ভয় লাগছে ভীষণ। রুমের লাইট অফ থাকায় আরও ভয় লাগছে। চারিদিকে ঘুটঘুটে নীরবতা। ভয় লাগছে ভীষণ। হঠাৎই বাইরে থেকে কেউ একটা জোরে চিৎকার করে চেঁচিয়ে উঠল। আমি তো ভয়ে শেষ। কি করব কিছুই বুঝতে না পেরে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভয়ে হাত পা কাঁপছে আমার। ছোটবেলা থেকেই একা রুমে ঘুমাতে আমার এই ভূতদের প্রচুর ভয় পাই। মাঝে মাঝে তো আমি রুমের লাইট জ্বালিয়ে ঘুমাইতাম। এদিকে কাব্য আচমকা মাইশাকে জড়িয়ে ধরাতে কিছুটা অবাক হলেও পরক্ষণেই মনে মনে খুশি হয়ে সেও জড়িয়ে ধরল মাইশাকে। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। চারিদিকে পাখির আওয়াজ, সকালের এই স্নিগ্ধতার আলোতে পুরো রুম আলোতে ভরে গেছে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। হঠাৎই ভাইয়ার দিকে চোখ গেল আমার। ঘুমিয়ে আছে বেঘোরে সে। হঠাৎই মনে পড়ল যে কাব্য ভাইয়াকে জড়িয়ে ধরে আছি। তাড়াতাড়ি সরে আসতে নিলে বুঝতে পারলাম কাব্য ভাইও আমায় জড়িয়ে ধরে আছে। এখন কি করব? হঠাৎ কাব্যের মুখের দিকে তাকিয়ে চোখ গেল আমার। কি সুন্দর লাগছে! সূর্যের আলো ভরা রোশনিতে আরও অনেক বেশি সুন্দর লাগছে কাব্যকে। ইচ্ছে তো করছে কাব্যর গালে ছোট্ট একটা চুমু দিয়ে দেই। পরক্ষণেই মনে হলো যদি বুঝে যায় তাহলে আমার কি হবে। এসব আলতু ফালতু ভাবনার মাঝে হঠাৎই ভাইয়া একটু নড়ে চড়ে উঠল। সাথে সাথে আমি আমার চোখ খিচে বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুললাম আমি। কাব্য এখনও ঘুমিয়ে আছে। সেই সুযোগে আস্তে আস্তে কাব্যকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম আমি। তারপর চলে গেলাম ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিচে চলে গেলাম। এর ভিতরে কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। তারপর আমরা তিনজন একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে আবার রুমে চলে গেলাম। কাব্য ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছি কারণ আমি কিছু বলতে চাই। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, কি হলো, কিছু বলবে? মানে এত মানে না করে তাড়াতাড়ি বলে ফেল। বলছিলাম কি আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, আমি কি বারণ করছি তোকে? না মানে তুমি যাবে আমার সাথে? একা একা ভয় না, থুকু ভালো লাগছে না। কেন, রেনু খালাকে নিয়ে যা। উনি গেলে কি আর তোমায় বলতাম নাকি? না মানে উনি যাবে না, ওনার কাজ আছে। তাই তুমি চলো প্লিজ, চলো জামাই। আচ্ছা ঠিক আছে, চল। ভাইয়ার কথা শুনে খুব খুশি হলাম। তারপর আর কি, ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি। জায়গাটা খুব সুন্দর। গ্রামীণ এক রাস্তা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর সুন্দর খালবিল আর নদী। মাটির রাস্তায় চারপাশে রয়েছে ছোট্ট থেকে শুরু করে বড় বড় সব ধরনের গাছ। মাঝখানের রয়েছে ছোট ছোট কিছু ঘরবাড়ি। ফসলের জন্য রয়েছে চারপাশে বিশাল বিশাল মাঠ। হঠাৎই চোখ গেল সামনে থাকা খেজুর গাছের দিকে। একটা লোক রসের হাঁড়ি নামাচ্ছে, যা দেখে মুখে পানি চলে আসলো আমার। আমি ভাইয়ার হাত ধরে বললাম, চলো না আমরা রস খাই। আচমকা এমনটা হওয়াতে কাব্য প্রথমে ঘাবড়ে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে। তুমি খুব ভালো। এই কথা বলে ভাইয়াকে টানতে টানতে নিয়ে গেলাম আমি। এদিকে কাব্য মাইশার এমন বাচ্চামো দেখে মনে মনে হাসছে খুব, আর ভাবছে আসলেই একটা বাচ্চা মেয়ে।
আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই লোকটার কাছে। তারপর আমি খেলেও ভাইয়া খেলো না। একদম খাঁটি রস খেতে সত্যি খুব মজা। আমার খাওয়া শেষ হলে ভাইয়া লোকটাকে কিছু টাকা দিল। তারপর আমরা আবার সামনে এগুতে লাগলাম। ভোরের এই সুন্দর মুহূর্ত আমার সত্যি খুব ভালো লাগে। পাক্কা 2 ঘন্টা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম আমরা। আমি আর হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। আমি কাঁদতে কাঁদতে গলায় বললাম, আর যাব না, চলো না বাড়ি এখন ফিরে যাই। আমার কথা শুনে ভাইয়াও বলে উঠল, কেন? আর ভালো লাগছে না? না তেমন কিছু না, অনেক দূর চলে এসেছি, এখন পা ব্যথা করছে, পরে আবার আসবো, এখন চলো। ভাইয়া আর কথা বাড়ালো না। আমরা দুজনেই আবার পিছনে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই আমার পা চলছেই না, একদম অবশ হয়ে গেছে মনে হয়। তারপর যথাসম্ভব হাঁটার চেষ্টা করলাম আমি, কিন্তু আমি ব্যর্থ। এদিকে কাব্য বুঝতে পেরেছে মাইশা আর চলতে পারছে না। সে পিছনে গিয়ে মাইশাকে কোলে তুলে নিল। আচমকা কেউ কোলে তুলে নেওয়া, আমি পুরো ঘাবড়ে গিয়ে তার শার্টের হাতা খামচে ধরলাম। মিটমিট করে তাকিয়ে দেখলাম কাব্য আমায় কোলে তুলে নিয়ে হাঁটছে। কাব্য ভাইয়ার এমন কাজে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। আমি বললাম, এসব কি করছেন? লোকে দেখলে কি বলবে? নামাও আমায়। থামবি তুই? ভাইয়ের ধমক শুনে আমি চুপ, আর কোনো কথা বললাম না। বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছালাম বাড়িতে। ভাইয়া আমায় দরজার সামনে নামিয়ে দিয়ে উপরে চলে গেল। হঠাৎ মনে হলো আমার যেন পায়ে ব্যথা করছে, ভাইয়ারও তো নিশ্চয়ই করছে। তার উপর অর্ধেক রাস্তা আমায় কোলে তুলে নিয়ে এসেছে। এই ভেবে কিছু একটা বানাতে চলে গেলাম রান্নাঘরে। হাতে তেল গরম করে তার সাথে রসুন একসাথে গরম করে দাঁড়িয়ে আছি। আমি কাব্য ভাইয়ার রুমে, আর বিছানায় শুয়ে আছে ভাইয়া, চুপ করে শুয়ে আছে। আমি কোনোভাবে কিছু না ভেবেই ভাইয়ার পায়ে এগুলো লাগিয়ে দিতে লাগলাম। আচমকা কারো হাতের স্পর্শ পায়ে লাগায় কাব্য কেঁপে উঠল। চোখ খুলে মাইশাকে দেখে চমকে গিয়ে বলল সে, কি করছিস তুই? তেমন কিছু না, তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি, তোমার পায়ের ব্যথা কমে যাবে। এতটুকু বলে ভাইয়ার পায়ে মালিশ করে দিতে লাগলাম। কাব্য আর কিছু বলল না, কারণ সত্যি সত্যি তার পায়ে প্রচুর ব্যথা করছে। আর মাইশা যখন নিজ ইচ্ছেতেই আসছে, তাহলে আর ক্ষতি কি? মাইশার কাজে খুশি কাব্য। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। এই 10 দিনে প্রচুর কাজ করিয়েছে ভাইয়া। রান্না ওই একদিনই করেছিলাম, কিন্তু খাবার খাইয়ে দিতে প্রতিদিন হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু প্রতিদিন ওই আচমকা চিৎকার করে ওঠার ব্যাপারটা বুঝলাম না। প্রতিদিন এই বিষয়টা নিয়ে ভয়ে থাকতাম আমি, আর প্রতিদিন ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমানো লাগতো। তবে এই 10 দিন খুব সুন্দরভাবে কেটে গেছে। এখন ভাইয়াকে অসম্ভব ভালো লাগে আমার, কেন জানি লাগে, জানি না। আচ্ছা, আমি কি ভাইয়াকে ভালোবেসে ফেলেছি নাকি? এসব ভাবনার মাঝে হঠাৎই ভাইয়া মাথায় টোকা দিয়ে বলল, এত কি ভাবছিস তুই? কিছু না। তা তৈরি তো? চল এখন। চলো। এই বলে আরেকবার রুমের চারদিকে তাকিয়ে চলে আসলাম আমি। সব কেমন যেন একটা মায়া হয়ে গেছে। সবাইকে বিদায় জানিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আর ভাইয়া গাড়ি আনতে গেছে। এমন সময় রেনু খালা বলে উঠলেন, আবার আসবে কিন্তু। অবশ্যই আসবো। এদিকে কাব্য গাড়ির কাছে আসতেই সেই ছেলেটি কাব্যের সামনে এসে বলল, ভাইয়া আবার আসবেন কিন্তু। আবার আসবো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। হ্যাঁ। বলছি কি ভাইয়া, আপনি প্রতিদিন রাতে আমায় চিৎকার দিতে কেন বলতেন? ছেলেটির কথা শুনে কাব্য বলল,
সিক্রেট। এতটুকু বলে মুচকি এসে কাব্য গাড়ি করে বেরিয়ে আসলো। আর ছেলেটি কাব্যের কথার আগামাথা কিছু বুঝতে না পেরে হাবলার মতো তাকিয়ে রইল।